এটা সেই দিনগুলোর কথা যখন আমি ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে থাকতাম। বাড়ির লোকেরা ভাবতো আমাদের ছেলেটা কি পড়ুয়া, সারাদিন লাইব্রেরিতে বসে বই পড়ে কাটায়। কিন্তু তারা আর কি করে জানবে যে আমি তো সেখানে শুধু প্রেমের উপন্যাস পড়তে যেতাম। একদিন এমনই এক প্রেমের উপন্যাস পড়ছিলাম, আর ঠিক তখনই আমার দাদা সেখানে এসে হাজির হলো। আসলে ও আমাকে খুঁজতে খুঁজতেই এসেছিল। দাদাকে লাইব্রেরির ভেতরে ঢুকতে দেখেই আমি তাড়াতাড়ি বইটি বন্ধ করে তাকের উপর রাখতে গেলাম, আর এই তাড়াহুড়ায় আমার হাত লেগে গেল ওই তাকের উপর রাখা ভৌতিক গল্পের কয়েকটি বই নিচে পড়ে গেল। আমি তাড়াতাড়ি সব বই তুলে আবার তাকের উপর রাখতে লাগলাম, কিন্তু একটা বই তখনও তাকের নিচে আটকে ছিল, যেটা বের করার জন্য আমাকে ঝুঁকতে হলো। যখন আমি বইটি বের করার জন্য নিচে ঝুঁকলাম, তখন মনে হলো যেন বইটি অনেক দিন ধরেই সেখানে পড়ে আছে। আমি ঝুঁকে মনোযোগ দিয়ে বইটির দিকে তাকালাম। দেখে মনে হচ্ছিল যেন বইটি না জানি কত দিন ধরে সেখানে পড়ে রয়েছে। বইটির নাম ছিল কালযুদ্ধ, এক ডাইনি ও ব্রহ্ম রাক্ষসের লড়াই। এমনিতে আমি এই ধরনের ভূতের গল্প কখনো পড়ি না, কিন্তু ওই বইটার মধ্যে এমন কিছু একটা ছিল যা আমার মনোযোগ নিজের দিকে টানছিল। আমি তাড়াতাড়ি বইটি তুলে পড়তে বসে গেলাম। গল্পটা শুরু হলো হিমালয়ের কোলে অবস্থিত এক প্রাচীন সাম্রাজ্যকে নিয়ে, যার নাম ছিল সূর্যবংশ। এই সাম্রাজ্য তার সুখ, সমৃদ্ধি, বৈভব এবং বীরত্বের জন্য পরিচিত ছিল। সূর্যবংশের রাজা মহারাজা বিক্রমাদিত্য একজন সাহসী এবং সৎ শাসক ছিলেন, যার শাসনে প্রজারা সুখে জীবনযাপন করছিল। কিন্তু তার জীবনে একটা কাঁটা ছিল, তার প্রতিপক্ষ চন্দ্রবংশের রাজা ভানুপ্রতাপ। দুই রাজত্বের মধ্যে বছরের পর বছর ধরে শত্রুতা চলে আসছিল, যা নদীর জল, সীমানার বিবাদ এবং পূর্বপুরুষদের শত্রুতা থেকে শুরু হয়েছিল। এই শত্রুতা দুই সাম্রাজ্যকে বহু যুদ্ধে ঠেলে দিয়েছিল এবং উভয় পক্ষেরই রক্ত ঝরেছিল। বিক্রমাদিত্যের একমাত্র পুত্র যুবরাজ রুদ্রপ্রতাপ ছিল সুদর্শন, বুদ্ধিমান এবং বীর যুবক। তার বীরত্বের গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। দুই রাজত্বের মধ্যে বছরের পর বছর ধরে শত্রুতা চলে আসছিল, যা নদীর জল, সীমানার বিবাদ এবং পূর্বপুরুষদের শত্রুতা থেকে শুরু হয়েছিল। এই শত্রুতা দুই সাম্রাজ্যকে বহু যুদ্ধে ঠেলে দিয়েছিল এবং উভয় পক্ষেরই রক্ত ঝরেছিল। অন্যদিকে চন্দ্রবংশের রাজকুমারী অমৃতাসী তার সৌন্দর্য এবং চাতুর্যের জন্য পরিচিত ছিল। তার মুখ ছিল চাঁদের মতো, আর চোখ দুটি ছিল গভীর সমুদ্রের মতো রহস্যময়। সূর্যবংশ ও চন্দ্রবংশের মধ্যে শত্রুতা থাকা সত্ত্বেও দুই রাজত্বের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং কিছু সামাজিক উৎসবে দেখা সাক্ষাৎ হতো। একবার হিমালয়ের পাদদেশে অবস্থিত এক শহরে এক বিশাল মেলার আয়োজন করা হলো, যার নাম ছিল কুম্ভ মেলা। এই মেলা দুই রাজত্বের মানুষকে একত্রিত হওয়ার সুযোগ করে দিল। মেলাটি প্রতি 10 বছর অন্তর অন্তর আয়োজিত হতো, যেখানে যুদ্ধ এবং শত্রুতা ভুলে উভয় পক্ষ ব্যবসা, কলা এবং সংস্কৃতির আদান প্রদান করত। রুদ্রপ্রতাপ তার বাবার আদেশ মেনে এই মেলায় সূর্যবংশের প্রতিনিধিত্ব করছিল। সে তার রাজকীয় পোশাকে সোনায় মোড়ানো তলোয়ার কোমরে বেঁধে ঘোড়ায় চড়ে মেলায় পৌঁছালো। অন্যদিকে অমৃতাসীও তার বাবার আদেশে সেখানে উপস্থিত ছিল। সে নীল রেশমের শাড়ি পরেছিল। তার হাসি এবং চঞ্চলতা মেলায় উপস্থিত প্রত্যেক মানুষের মন কেড়ে নিয়েছিল। মেলায় একটি কবি সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল, যেখানে রুদ্রপ্রতাপ এবং অমৃতাসী দুজনেই অংশ নিয়েছিল। রুদ্রপ্রতাপ ভালোবাসা এবং যুদ্ধ নিয়ে একটি কবিতা শোনালো, যা সবাইকে মুগ্ধ করে দিল। অমৃতাসী জগৎ এবং মানুষের হৃদয়ের গভীরতা নিয়ে একটি কবিতা পাঠ করল, যার মাধুর্য রুদ্রপ্রতাপের মনও জয় করে নিল। প্রতিযোগিতার শেষে যখন দুজনকে পুরস্কারের জন্য একসঙ্গে ডাকা হলো, তখন তাদের চোখ প্রথমবারের জন্য একে অপরের দিকে পড়ল। রুদ্রপ্রতাপ তার চোখের ইশারায় অমৃতাসীকে এরপর মন্দিরের কাছে দেখা করতে বলল। সেই রাতে যখন মেলা শেষ হলো, রুদ্রপ্রতাপ আর অমৃতাসী চুপি চুপি পুরনো মন্দিরের কাছে দেখা করল। মন্দিরটি ছিল মা কালীর, যিনি উভয় রাজ্যের কুলদেবী ছিলেন। মন্দিরের পাশে একটি বেশ পুরনো বটগাছ ছিল, যার নিচে বসে দুজনে তাদের মনের কথা একে অপরকে বলল। রুদ্রপ্রতাপ অমৃতাসীকে বলল, আমার বাবা আর তোমার বাবার শত্রুতা আমাদের নয়,
আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই। অমৃতাশী লজ্জা পেয়ে বলল, আমার বাবা কখনো এই প্রেম মেনে নেবেন না, কিন্তু আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সেই রাতে দুজনে মা কালীর সামনে তাদের ভালোবাসার শপথ নিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই শপথ এক ভয়ঙ্কর শত্রুতার জন্ম দিতে চলেছে। কয়েক মাস পর রুদ্রপ্রতাপ এবং অমৃতাশী গোপনে দেখা করতে লাগলো। তাদের ভালোবাসার খবর ধীরে ধীরে চন্দ্রবংশের গুপ্তচরদের কাছে পৌঁছে গেল। যখন এই কথা রাজা ভানুপ্রতাপ জানতে পারল, তখন তার রাগ সপ্তমে চড়ল। কিন্তু ভানুপ্রতাপ ছিল এক ধূর্ত এবং কপট রাজা। সে নিজের রাগ দমন করে একটি ষড়যন্ত্র আঁটল। সে এক গুপ্তচরের মাধ্যমে রুদ্রপ্রতাপকে বার্তা পাঠালো, যুবরাজ, আমি তোমার আর আমার মেয়ের ভালোবাসার কথা জানি। যদি তুমি সাহস দেখিয়ে একাই আমার সঙ্গে দেখা করতে আসো, তাহলে আমি তোমাদের এক করার একটা উপায় বলে দেব। বার্তার সময় এবং জায়গার কথাও বলা ছিল। চন্দ্রবংশের জঙ্গলে অবস্থিত এক পুরনো কেল্লা, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুদ্রপ্রতাপ প্রেমে অন্ধ এবং অমৃতাশীর জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। সে সেই রাতেই একা ওই কেল্লার দিকে রওনা দিল। সে তার রাজকীয় খঞ্জর, যা সূর্যবংশের প্রতীক ছিল, কোমরে বেঁধে ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে এগিয়ে চলল। খঞ্জরটিতে একটি অমূল্য হিরে লাগানো ছিল, যা সূর্যবংশের বীরত্বের প্রতীক। রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর এবং ভীতিকর। কোথাও থেকে হঠাৎ করে খসখস শব্দ আসতো, আবার পরক্ষণেই নিস্তব্ধতা ছেয়ে যেত। দূরে কোথাও শিয়ালের কান্না, তো কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু রুদ্রপ্রতাপের ধ্যান ছিল কেবল তার গন্তব্যের দিকে। ধ্বংসপ্রাপ্ত কেল্লায় পৌঁছানোর পরেই রুদ্রপ্রতাপের সঙ্গে ভানুপ্রতাপের দেখা হলো। ভানুপ্রতাপ হেসে বলল, যুবরাজ, তোমার সাহস দেখে আমি খুশি হয়েছি। আমি তোমাকে আমার মেয়ে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে একটা মূল্য চোকাতে হবে। রুদ্রপ্রতাপ জিজ্ঞেস করল, কেমন মূল্য? ভানুপ্রতাপ এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার বাবাকে বলো সূর্যবংশ রাজ্যকে চন্দ্রবংশ রাজ্যের সঙ্গে মিলিয়ে দিতে। দুই সাম্রাজ্য এক হয়ে যাক, যার শাসক আমি হব, তবেই আমি অমৃতাশীকে তোমার হাতে তুলে দেব। এই কথা শুনে রুদ্রপ্রতাপের রক্ত টকবক করে উঠল। সে রেগে গিয়ে বলল, আমার বাবা কখনো নিজের সাম্রাজ্য তোমার হাতে তুলে দেবেন না, আর আমিও তোমার এই চালে পা দেব না। আর রইল অমৃতাশীর কথা, তাকে তো আমি কোনো না কোনো উপায়ে ঠিকই নিজের করে নেব। এই বলে সে রাগে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু এই সময় তার খঞ্জরটি কেল্লার একটি পাথরের উপর পড়ে গেল। সেই মুহূর্তে সে এত রেগেছিল যে তার খঞ্জরের দিকে খেয়ালই করল না। কিন্তু ভানুপ্রতাপ যখন খঞ্জরটি সেখানে পাথরের ওপর পড়ে থাকতে দেখল, তখন তার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে জানত যে এই খঞ্জরটি রুদ্রপ্রতাপের পরিচয় এবং এর মধ্যে সূর্যবংশের শক্তি নিহিত। সে সঙ্গে সঙ্গে তার এক বিশ্বস্ত তান্ত্রিক কালভৈরবকে ডেকে পাঠালো। কালভৈরব এক ভয়ঙ্কর তান্ত্রিক ছিল, যার চন্দ্রবংশের গুপ্ত শক্তির জ্ঞান ছিল। সে ভানুপ্রতাপকে বলল যে এই খঞ্জর ব্যবহার করে সে রুদ্রপ্রতাপের উপর কালো জাদু করতে পারে। এরপর কালভৈরব সেই রাতেই চন্দ্রবংশের এক গোপন তন্ত্র মন্দিরে এক ভয়ঙ্কর আচারের আয়োজন করল। সে খঞ্জরটিকে একটি মন্ত্রপুত জায়গায় রাখল এবং এক প্রাচীন ডাইনিকে আহ্বান করল। এই ডাইনির নাম ছিল মায়াবিনী। সে এক ভয়ঙ্কর আত্মা ছিল, যা শত শত বছর আগে এক তান্ত্রিকের অভিশাপে তৈরি হয়েছিল। তার মুখ ছিল পোড়া, চোখগুলো ছিল রক্তের মতো লাল, আর তার নখগুলো ছিল লম্বা ও ধারালো। তার হাসি শুনলেই মানুষের আত্মা কেঁপে উঠত। কালভৈরব মায়াবীকে রুদ্রপ্রতাপের খঞ্জরটি দিয়ে বলল, এর মালিকের আত্মাকে নিজের কালো শক্তিতে বেঁধে ফেলো আর তার জীবন নরকের চেয়েও ভয়ঙ্কর করে তোলো। মায়াবিনী খঞ্জরটি শুঁকল এবং শুকার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর চিৎকার করল। তারপর সে বলল, এর মালিকের রক্ত আমার তৃষ্ণা মেটাবে। আমি তাকে প্রতি রাতে কষ্ট দেব এবং তার স্বপ্নে গিয়ে তার জীবনকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর করে তুলব। সেই রাতে কালভৈরব রুদ্রপ্রতাপের নামে এক কালো জাদু করল। সে খঞ্জরের ওপর রক্তের ফোঁটা ফেলল এবং মন্ত্র জপ করে পড়তে শুরু করল। আর এমন করার সঙ্গে সঙ্গেই বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। আকাশে কালো মেঘ ছেয়ে গেল।
পরের দিন থেকেই রুদ্রপ্রতাপের শরীর খারাপ হতে শুরু করলো। সে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সে একটি কালো ছায়ামূর্তি, যার মুখে কোনো চামড়া ছিল না, তাকে কষ্ট দিচ্ছে দেখতে পেত। সেই ছায়া তাকে জঙ্গলে টেনে নিয়ে যেত, যেখানে সে রক্তে ভরা পুকুরে ডুবে যেত। এই দেখে রুদ্রপ্রতাপের ঘুম উড়ে গেল। সে দিন দিন দুর্বল হতে লাগলো। তার চোখ কোটরে ঢুকে গেল এবং মুখ ফ্যাকাশে হয়ে গেল। মহারাজা বিক্রমাদিত্য যখন এই খবর পেলেন, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার রাজবৈদ্যকে ডাকলেন, কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না। রুদ্রপ্রতাপের অবস্থা দেখে অমৃতাসীও চুপি চুপি সূর্য বংশের মহলে চলে এলো। সে রুদ্রপ্রতাপকে দেখে কান্নায় ভেঙে পড়ল এবং বলল, এটা আমার বাবার চাল। আমার সন্দেহ হচ্ছে উনি নিশ্চয়ই তোমার উপর কোনো কালো জাদু করেছেন। অমৃতাসীর কথা শুনে বিক্রমাদিত্য তার পুরোহিত বিশ্বমিত্রজিকে ডাকলেন। বিশ্বমিত্র একজন তপস্বী ছিলেন, যার সূর্য বংশের শক্তি সম্পর্কে ভালো জ্ঞান ছিল। তিনি রুদ্রপ্রতাপের অবস্থা দেখে বললেন, মহারাজ, এটা কালো জাদু। কোনো শক্তিশালী ডাইনির আত্মা আপনার ছেলেকে কষ্ট দিচ্ছে। এর জন্য আমাদের সূর্য বংশের কুলদেবতা ব্রহ্ম রাক্ষসকে ডাকতে হবে। ব্রহ্ম রাক্ষস এক প্রাচীন এবং শক্তিশালী রাক্ষস ছিল। সে সূর্য বংশের রক্ষক হিসেবে পরিচিত ছিল। সে এক ঘোর তপস্বী ছিল, যে নিজের তপস্যার ফলে রাক্ষস হয়ে গিয়েছিল, কিন্তু সে তার শক্তি সূর্য বংশের রক্ষার জন্য উৎসর্গ করেছিল। বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে এক বড় যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞে শত শত সাধু মন্ত্র জপ করল এবং রাতের শেষ প্রহরে যখন আকাশে চাঁদ একেবারে লাল হয়ে গেল, তখন সেই ব্রহ্ম রাক্ষস আবির্ভূত হলেন। তার শরীর ছিল বিশাল, চোখ আগুনের মতো জ্বলছিল এবং তার মুকুট ছিল সোনার। তিনি গর্জন করে বললেন, কে আমার শান্তি ভঙ্গ করছে? তখন বিক্রমাদিত্য হাত জোর করে বললেন, হে ব্রহ্ম রাক্ষস, আমার ছেলের ওপর কালো জাদু করা হয়েছে। দয়া করে তাকে বাঁচান, না হলে আমি আমার বংশের প্রদীপ হারিয়ে ফেলব। ব্রহ্মরাক্ষস রুদ্রপ্রতাপকে দেখে বললেন, এটা মায়াবী ডাইনির কাজ, যে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে তার কবল থেকে মুক্ত করব এবং সেই ডাইনির কতল করব। পরের রাতে ব্রহ্মরাক্ষস মায়াবিনী সামনে আসলো। সে রুদ্রপ্রতাপকে একটি মন্ত্রপুত তাবিজ পরিয়ে তাকে জঙ্গলের সেই ধ্বংসপ্রাপ্ত কেল্লায় নিয়ে গেল, যেখানে কালো জাদু করা হয়েছিল। জঙ্গলের গভীরে যেখানে চাঁদের আলো গাছের ঘন ছায়া ভেদ করতে পারত না, সেখানেই সেই প্রাচীন ধ্বংসপ্রাপ্ত কেল্লাটি দাঁড়িয়েছিল। এই কেল্লা একসময় চন্দ্রবংশের গর্ব ছিল, কিন্তু এখন তা কেবল অশুভ পেঁচার ডাক আর সন্ধ্যার ঠান্ডা হাওয়ার ঠিকানা। কেল্লার দেওয়ালগুলো ছিল ভাঙাচোরা এবং তাদের মাঝে গজিয়ে ওঠা জঙ্গলি ঝোপঝাড় যেন কোনো পুরনো রহস্য লুকিয়ে রাখছিল। এখানেই সেই রাতে ব্রহ্মরাক্ষস এবং মায়াবিনী ডাইনির মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছিল, যার প্রতিধ্বনি সূর্যবংশ এবং চন্দ্রবংশের ইতিহাসে চিরকালের জন্য থাকবে। রাতের তৃতীয় প্রহর, আকাশে চাঁদ তখনও রক্তের মতো লাল, যেন সে এই যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত। ব্রহ্মরাক্ষস তার বিশাল এবং ভয়ঙ্কর রূপে কেল্লার মাঝখানে দাঁড়িয়েছিল। তার শরীর ছিল পাহাড়ের মতো মজবুত, যার উপর সোনার গয়না ঝলমল করছিল। তার চোখ আগুনের মতো জ্বলছিল এবং তার হাতে ছিল ত্রিশূল, যার ডগায় আগুনের শিখা নাচছিল। সে রুদ্রপ্রতাপকে নিজের পাশে দাঁড় করালো, যার গলায় একটি মন্ত্রপুত তাবিজ ঝুলছিল। তাবিজে সূর্যবংশের কুলদেবী মা কালীর শক্তি ভরা ছিল, যা রুদ্রপ্রতাপকে মায়াবিনীর কালো জাদু থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। ব্রহ্মরাক্ষস গভীর গর্জনে বলল, মায়াবিনী, তুই সূর্যবংশের বংশধরকে ছোঁয়ার দুঃসাহস করেছিস, আজ তোর বিনাশ নিশ্চিত। তার কণ্ঠস্বর এত ভয়ঙ্কর ছিল যে কেল্লার দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল এবং আশেপাশের গাছ থেকেও পাখিরা ভয়ে উড়ে গেল। হঠাৎ বাতাসে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। কালো মেঘ আকাশকে ঢেকে ফেলল এবং এক ভয়ঙ্কর হাসি জঙ্গলে প্রতিধ্বনিত হলো। হাসিটা এতই ভয়ানক ছিল যে রুদ্রপ্রতাপের বুক কেঁপে উঠল। সে নিজের চারপাশে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনই কেল্লার এক কোণ থেকে কালো ধোঁয়া উঠল এবং সেই ধোঁয়া থেকে মায়াবী ডাইনি বেরিয়ে এলো। তার আগমনের সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল।
মায়াবিনীর রূপ দেখে রুদ্রপ্রতাপের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার মুখ পোড়া, কালো চামড়া যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখ লাল ছিল এবং তা থেকে রক্তের ফোঁটা ঝরছিল। তার চুল ছিল লম্বা এবং জট পাকানো, যা বাতাসে সাপের মতো মনে হচ্ছিল। তার নখগুলো এত লম্বা আর ধারালো ছিল যে তা যে কোনো জিনিস ছিঁড়ে ফেলতে পারত। সে এক কর্কশ স্বরে বলল, ব্রহ্মরাক্ষস, তুই আমার পথে এলি কেন? এই যুবরাজ আমার শিকার, আর এর রক্ত আমার খিদে মেটাবে। ব্রহ্মরাক্ষস তার ত্রিশূলটি বাতাসে ঘুরিয়ে বলল, মায়াবিনী, তুই এক কাপুরুষ আত্মা যে কেবল দুর্বলদের ওপর আক্রমণ করতে পারে। আজ আমি তোকে সূর্য বংশের শক্তি দেখাবো। এদিকে মায়াবিনীও তার শক্তির প্রদর্শন শুরু করে দিল। সে তার হাত দুটো বাতাসে তুলল এবং তার মুখ থেকে এক কালো মন্ত্র বেরিয়ে এলো। মন্ত্রের সঙ্গে সঙ্গে কেল্লার চারপাশে কালো ঝড় বইতে শুরু করলো। এই ঝড় এত তীব্র ছিল যে পাথরের দেয়াল পর্যন্ত নড়ে উঠছিল। মায়াবিনী তার আঙ্গুল দিয়ে এক কালো জাদু তৈরি করতে শুরু করলো, আর তার এমন করার সঙ্গে সঙ্গেই বাতাসে আগুনের শিখা ভাসতে লাগলো। এই শিখাগুলো ছিল নীল ও লাল, যা থেকে এক অদ্ভুত দুর্গন্ধ আসছিল। মায়াবিনী হেসে বলল, ব্রহ্মরাক্ষস, তুই যত শক্তিশালী হোস না কেন, আমার কালো জাদুর সামনে তোর এই ত্রিশূল আজ অকেজো। সে তার আঙুল দিয়ে একটি আগুনের গোলা ব্রহ্মরাক্ষসের দিকে ছুড়ল। আগুন এতই তীব্র ছিল যে তা বাতাস চিড়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ব্রহ্মরাক্ষস তার ত্রিশূলটি সামনে ধরল, যা মায়াবীর আগুনকে গিলে নিল। এটা থেকে মায়াবী রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে বলল, যুবরাজ, তোর খঞ্জর আমার কাছে আছে, ওর মধ্যে তোর আত্মা বাস করে, আর যতক্ষণ ওই খঞ্জর আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার দখলে থাকবি। সে বাতাসে রুদ্রপ্রতাপের রাজকীয় খঞ্জরটি ছুঁড়ে মারল, যা এখন কাল ভৈরবের তান্ত্রিক আচারে মন্ত্রপুত হয়েছিল। খঞ্জর থেকে কালো আলো বেরোচ্ছিল এবং তা বাতাসে ভাসছিল যেন কোনো জীবন্ত প্রাণী। মায়াবী খঞ্জরটি হাতে নিয়ে তার উপর রক্তের ফোঁটা ফেলল। সেই রক্ত কাল ভৈরব কোনো এক অজানা পশুর বলি দিয়ে সংগ্রহ করেছিল। রক্তের ফোঁটা খঞ্জরে পড়ার সঙ্গে সঙ্গেই রুদ্রপ্রতাপের শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলো। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার চোখ সাদা হয়ে গেল এবং মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। এটা দেখে মায়াবিনী হেসে বলল, দেখ ব্রহ্মরাক্ষস, দেখ, তোর যুবরাজ এখন আমার দখলে। ব্রহ্মরাক্ষস রুদ্রপ্রতাপের অবস্থা দেখে রাগে জ্বলে উঠল। সে এক শক্তিশালী মন্ত্র জপ করতে শুরু করলো, যার গভীর ধ্বনিতে কেল্লার দেয়ালগুলো পর্যন্ত প্রতিধ্বনিত হলো। মন্ত্রের সঙ্গে সঙ্গে তার ত্রিশূল থেকে এক সোনালি আলো বেরোতে লাগলো। এই আলো এত তীব্র ছিল যে মায়াবীর কালো ঝড়ও দুর্বল হয়ে পড়েছিল। ব্রহ্মরাক্ষস বলল, মায়াবী, তুই যে খঞ্জরকে অপবিত্র করেছিস তা সূর্য বংশের শক্তির প্রতীক। তুই তাকে নিজের কালো জাদু দিয়ে নোংরা করতে পারবি না। এই বলে সে তার ত্রিশূলটি বাতাসে ঘোরালো এবং একটি সোনালী চক্রের মতো আলো দ্রুত মায়াবীর দিকে এগিয়ে গেল। এই চক্র এত শক্তিশালী ছিল যে তা মায়াবীর কালো জাদুর শিখাগুলোকে কেটে ফেলল। তখন মায়াবী তার নখ দিয়ে ব্রহ্মরাক্ষসের ওপর হামলা করল। তার নখ এত ধারালো ছিল যে তা পাথর পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারত। সে ব্রহ্মরাক্ষসের বুকে আঘাত করল, কিন্তু ব্রহ্মরাক্ষস তার ত্রিশূল দিয়ে সেই আঘাত রুখে দিল। দুজনের শক্তি মুখোমুখি সংঘর্ষ করল এবং এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। বিস্ফোরণের শব্দ এত প্রখর ছিল যে জঙ্গলের পশুরাও ভয়ে পালাতে লাগলো। মায়াবিনী বুঝতে পারল যে ব্রহ্মরাক্ষসকে সরাসরি যুদ্ধে হারানো এত সহজ নয়। তাই সে তার চাল বদলালো। সে বাতাসে এক মন্ত্র পড়ল এবং কালো ধোঁয়া থেকে শত শত প্রেতাত্মা বেরিয়ে এলো। এই পিশাচরা ছিল মায়াবিনীর গোলাম, যাদের সে তান্ত্রিক আচারের মাধ্যমে বন্দী করেছিল। প্রত্যেক প্রেতের মুখ ছিল ভয়ঙ্কর এবং তাদের চোখ ছিল কুটোরগত। তারা সবাই একসঙ্গে ব্রহ্মরাক্ষসের দিকে এগিয়ে আসতে থাকলো, আর তাদের মুখ থেকে বেরোচ্ছিল হাড় কাঁপানো চিৎকার। ব্রহ্মরাক্ষস এই পিশাচদের দেখে হাসল, বলল, মায়াবিনী, তুই এই অসহায় আত্মাদের বন্দী করেছিস, কিন্তু আমি এদের মুক্ত করব। এই বলে সে তার ত্রিশূলটি মাটিতে ঠুকল এবং এক সোনালি ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল।
এই ঢেউ এত বিশাল ছিল যে প্রেতাত্মারা তাতে জ্বলে ছাই হয়ে গেল। তাদের চিৎকার বাতাসে মিলিয়ে গেল এবং মায়াবিনীর মুখ রাগে লাল হয়ে গেল। মায়াবী এবার তার শেষ চাল চালল। সে খঞ্জরটি বাতাসে ছুঁড়ে এক প্রাচীন মন্ত্র পড়ল, যা কালভৈরব তাকে শিখিয়েছিল। সেই মন্ত্রের সঙ্গে সঙ্গে খঞ্জর থেকে এক কালো দরজা খুলে গেল, যার ভেতর থেকে আরও ভয়ঙ্কর পিশাচরা বেরিয়ে আসতে লাগলো। এই পিশাচরা ছিল মায়াবীর সেনা, যারা শত শত বছর ধরে তার গোলাম ছিল। তারা সবাই ব্রহ্মরাক্ষসকে চারদিক থেকে ঘিরে ফেলল। ব্রহ্মরাক্ষস দেখল যে যুদ্ধ আরও জটিল হচ্ছে। সে রুদ্রপ্রতাপের দিকে তাকালো, যে তখনও মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল। সে মনে মনে মা কালীকে আহ্বান করল এবং এক প্রাচীন মন্ত্র জপতে শুরু করল। এই মন্ত্র এত শক্তিশালী ছিল যে তা পড়ার সঙ্গে সঙ্গেই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। কেল্লার ওপরে আকাশে এক বিশাল সোনালী যন্ত্র তৈরি হলো, যার মাঝে মা কালীর চিহ্ন জ্বলজ্বল করছিল। ব্রহ্মরাক্ষস তার ত্রিশূলটি যন্ত্রের দিকে তুলল এবং তা থেকে এক সোনালী আলো বেরিয়ে এলো। এই আলো এতই তীব্র ছিল যে মায়াবীর কালো সৈন্য তাতে দাও দাও করে জ্বলতে লাগলো। মায়াবী চিৎকার করে বলল, এটা অসম্ভব, আমার শক্তিকে কেউ হারাতে পারে না। কিন্তু ব্রহ্মরাক্ষস মন্ত্র জপ করে আরও তীব্র করে দিল। সে তার ত্রিশূল দিয়ে খঞ্জরটিকে স্পর্শ করল, আর খঞ্জর থেকে কালো আলো অদৃশ্য হয়ে গেল। খঞ্জরটি আবার সূর্যবংশের শক্তিতে ঝলমল করতে লাগলো। ব্রহ্মরাক্ষস খঞ্জরটি বাতাসে ছুড়ল এবং তা গিয়ে মায়াবীর বুকে বিঁধে গেল। মায়াবী এক ভয়ঙ্কর চিৎকার করল এবং তার শরীর কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো। মায়াবী অতি দুর্বল হয়ে পড়েছিল। সে শেষবারের মতো ব্রহ্মরাক্ষসকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু ব্রহ্মরাক্ষস তার ত্রিশূল দিয়ে এক মন্ত্রপিত যন্ত্র তৈরি করল। এই যন্ত্রটি একটি জালের মতো ছিল, যাতে মায়াবীর আত্মা বন্দী হয়ে গেল। তার চিৎকার ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং যন্ত্রের মধ্যে তার আত্মা একটি ছোট কালো পাথরে পরিণত হলো। ব্রহ্মরাক্ষস পাথরটি হাতে নিয়ে বলল, মায়াবী, আজ তোর অন্ত হলো। তুই আর কখনো সূর্যবংশকে জ্বালাতন করতে পারবি না। সে সেই পাথরটিকে তার ত্রিশূল দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মায়াবীর আত্মা চিরকালের জন্য শেষ হয়ে গেল। মায়াবীর বিনাশের সঙ্গে সঙ্গে রুদ্রপ্রতাপের শরীর থেকে কালো জাতির প্রভাবও কেটে গেল। তার চোখ আগের মতো হয়ে গেল এবং সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ব্রহ্মরাক্ষসকে প্রণাম করে বলল, হে কুলরক্ষক, আপনি আমাকে জীবনদান দিয়েছেন, আমি আপনার কাছে ঋণী। ব্রহ্মরাক্ষস হেসে বললেন, যুবরাজ, এটা আমার দায়িত্ব। এবার যাও আর নিজের ভালোবাসাকে পূর্ণ করো। এরপর ব্রহ্মরাক্ষস এক সোনালী জ্যোতিতে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেলেন। এই যুদ্ধ কেবল মায়াবী আর ব্রহ্মরাক্ষসের লড়াই ছিল না, বরং এটি ছিল সূর্যবংশের শক্তি এবং তাদের বিশ্বাসের প্রতীক। রুদ্রপ্রতাপের খঞ্জরটি আবার সূর্যবংশের মহলে স্থাপন করা হলো এবং তাতে মা কালীর আশীর্বাদ নেওয়া হলো। এই যুদ্ধের কাহিনী সূর্যবংশ এবং চন্দ্রবংশের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে ভালোবাসা এবং শান্তি শত্রুতাকে পরাজিত করল। এখানেই বইটির গল্প শেষ হলো। আমি বইটি বন্ধ করে দিলাম, ততক্ষণে সন্ধ্যা হয়ে অন্ধকার নামতে শুরু করেছে। আমি উঠে বইটি যথাস্থানে রেখে বাড়ি যাব বলে উঠতেই ঠিক তখনই আমার নজর আবার তাকের নিচে পড়ল। সেখানে আমি ঠিক তেমনই আরও একটা বই ধুলোর মধ্যে পড়ে থাকতে দেখলাম। এই বইটিকে দেখেও মনে হচ্ছিল যেন এটি না জানি কত সময় ধরে এখানে পড়ে আছে এবং আমাকে নিজের দিকে ডাকছে।